আজকে আমরা একটি সূত্র করব, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। এইটা পরীক্ষা এইভাবেও আসতে পারে যে বিভিন্ন প্রকার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখাও যে 6α 3β 6α = 3β = 2ω, যেখানে প্রচলিত অর্থ বহন করে, প্রতীকগুলো প্রচলিত অর্থ গ্রহণ করে। এটা হচ্ছে ফিজিক্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যারা ডিপ্লোমাতে আছে ফিজিক্স 2 এর জন্য এটা প্রায় পরীক্ষা দিয়ে আসে। আমরা এখন এই সূত্রটি প্রতিপাদন করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। মনে করি একটি ঘনাকৃতির বস্তুর আদি দৈর্ঘ্য L, আদি তাপমাত্রা T, L1 ধরি, L1 T1, আদি ক্ষেত্রফল A1 এবং আদি আয়তন লিখতে পারো, আদি আয়তন V1। এখন আমরা যদি এখানে হচ্ছে যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে পরবর্তী কি হবে এক্ষেত্রে, এবং চূড়ান্ত মানে সর্বশেষ তাপ বৃদ্ধি করার পরে যে দৈর্ঘ্যটুকু বৃদ্ধি পাবে সেটা হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য L2, আদি দৈর্ঘ্য L1, চূড়ান্ত দৈর্ঘ্য L2, তারপর হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা T2 এবং চূড়ান্ত ক্ষেত্র বলতে পারো A2, আর রয়েছে চূড়ান্ত আয়তন হচ্ছে V2 হবে। এক্ষেত্রে আমরা পাই ঘনকের ক্ষেত্রে যদি ধরি, ঘনকের ক্ষেত্রে A = কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ L স্কয়ার, কারণ ঘনকের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান। আবার V = L গুণন L, এটা হচ্ছে L3 তাহলে হবে ঘনকের ক্ষেত্রে। আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আবার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন এখানে আমরা যদি দেখি এখানে হচ্ছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, আগে ছিল যতটুকু দৈর্ঘ্য এবং পরে বৃদ্ধি পাইছে, এখন দেখা যাবে যে আগের তুলনায় কতটুকু দৈর্ঘ্য এখন হলো, অর্থাৎ এখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যটুকু দেখব। অতএব দৈর্ঘ্য বৃদ্ধি ডেল L দ্বারা প্রকাশ করব, ডেল L = L2 - L1। আবার হচ্ছে আর কি দেব, ক্ষেত্রফল বৃদ্ধি
ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ ইজ ইকাল টু A2 মাইনাস A1। তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি T2 is equal to del T is equal to T2 minus T1। এতটুকু আমাদের হলো। এখন আমাদের তিনটি সূত্র এখানে লাগবে যা আগের থেকে নিতে হবে। হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে একটা সূত্র পাই, সেটা নিতে হবে। তারপর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে একটা সূত্র পাই, সেটা নিতে হবে। এখন আমরা পরবর্তী দেখি যদি এখন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হতে পায় দৈর্ঘ্য প্রসারণ সংজ্ঞা অনুযায়ী আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু ডেল এল বা L1 ইন্টু ডেল টি। এখন এর কিছু যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাই, এটা হবে ডেল এল, ডেল টি দিয়ে ফেলছি, তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু এই দুইটা গুণ হবে আলফা ইন্টু L1 ডেল টি। আমরা জানি ডেল এল সমান কি L2 minus L1 is equal to alpha L1 del T। এখন এখানে যদি আমরা L2 রাখি, L2 is equal to এটা প্লাস আছে এই পাশে যে মাইনাস হবে, এখানে মাইনাস আছে এই পাশে প্লাস হবে, অর্থাৎ L1 প্লাস আলফা L1 del T বা L2 is equal to L1 যদি কমন নেই, এখানেও L1 এখানেও L1, তাহলে কি হবে 1 প্লাস আলফা ডেল টি। এটুকুই আমরা 1 নং সমীকরণ ধরব। আমরা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অনুযায়ী আমরা পাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা অনুযায়ী পাই বিটা ইজ ইকুয়াল টু ডেল এ ভাগ A1, এখানে A1 হবে A1 ডেল টি। এই সূত্রের সাথে এখানে হচ্ছে মিল হয়েছে, উপরে ডেল এল আর এখানে ডেল এ, প্রত্যেকটা তিনটা সূত্র তিনটা প্রায় এরকম সেম হবে, একটু ভালোভাবে খেয়াল করলে ধরতে পারবো কখন কিরকম হবে। এখানে সেম ভাবে ক্যালকুলেশন করব, তাহলে কি হয় ডেল এ ইজ ইকুয়াল টু বিটা ইন্টু A1 ডেল টি। এখন এটা সমান কি লিখতে পারি A2 মাইনাস A1 ইজ ইকুয়াল টু বিটা A1 del T বা A2 is equal to A1 plus beta A1 del T। এখন সেম কমন নেব আমরা, A2 is equal to A1 যদি কমন হয় তাহলে 1 প্লাস
ওয়ান প্লাস বিটা ডেল টি, এটিকে আমরা হচ্ছে 2 নং সমীকরণ ধরব। এখন আমরা কি করব, 1 নং যে সমীকরণটি পাইছি অর্থাৎ এই সমীকরণটা, এটিকে আমরা বর্গ করব। 1 নং সমীকরণকে বর্গ করে পাই। আচ্ছা, 1 নং সমীকরণকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, L2 যদি বর্গ করি L2 স্কয়ার প্লাস সমান হবে সমান L1 স্কয়ার। এখন কি হবে, L1 স্কয়ার পরে 1 প্লাস 2 into 1 into alpha del t plus alpha del t square হোল স্কয়ার। অর্থাৎ এখানে কি হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র করবে আর কি। দেখো এখানে হচ্ছে এটার উপর যদি স্কয়ার করো আর এটার উপর স্কয়ার হবে, এটার উপর স্কয়ার আর এই সম্পূর্ণের উপরে যদি স্কয়ার হয় আর কি, সরি এই যে এই লাইনে এটার উপর স্কয়ার হবে, এটার উপর স্কয়ার যদি হয় তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে। আর a প্লাস স্কয়ার, আশা করি বুঝতে পারছো, এখানে খুব কঠিনের কিছু নাই। বা L2 স্কয়ার is equal to L1 স্কয়ার ইন্টু এখানে কি হবে 1 প্লাস 2 আলফা ডেল টি, এতটুকু হবে। এখানে লিখে দিবা আলফা ডেল টি স্কয়ার এর মান সামান্য, এর মান সামান্য, তাই একে বাদ দিয়ে পাই, এতটুকু লিখে দিব তাহলে এনাফ। এখন দেখো আমাদের আলফা এবং বিটার মধ্যে প্রায় সম্পর্ক হয়েছে, কারণ এল স্কয়ার সমান আমরা কি পাই, এল স্কয়ার আমরা আগে দেখেছি যে এটা হচ্ছে একটা ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান এল স্কয়ার হয়, সেটা এই যে এখানে লিখে দিছে, এই যে এখানে হচ্ছে এল স্কয়ার ইজ ইকুয়াল টু এ। সো এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব হচ্ছে L2 স্কয়ার ইজ ইকুয়াল টু A2 স্কয়ার ইজ ইকুয়াল টু A1, স্কয়ার হবে না, শুধু A1 হবে, কারণ এর জন্যই L স্কয়ার হয় আর কি। তাহলে এখানে হবে 1 প্লাস 2 আলফা ডেল টি। এখন এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরব, সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো এখানে কি আমরা এই সমীকরণের হচ্ছে 2 নং সমীকরণে A2 আর 3 নং সমীকরণ A2, অর্থাৎ 2 ও 3 নং সমীকরণ হতে পায় ও 3 নং সমীকরণ হতে পায় A1 ইন্টু হচ্ছে এই 2 নং সমীকরণ A1 ইন্টু 1 প্লাস বিটা ডেল টি ইজ ইকুয়াল টু
3 নং সমীকরণ কি রয়েছে a1 1 প্লাস 2 বিটা 2 আলফা ডেল টি। এখানে দেখো উভয় পক্ষে a আছে a1, যদি উভয় পক্ষকে a1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এটা হচ্ছে a1 প্লাস বিটা ডেল টি ইজ ইকুয়াল টু, এই পাশে এ কাটা দিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 2 আলফা ডেল টি। এখন এ পাশে ওই পাশে 1 রয়েছে, তাহলে 1 বাদ দিয়ে দিই, শুধু সমাধান করে দেবো আর কি। বিটা ডেল টি ইজ ইকুয়াল টু 2 আলফা ডেল টি। এখন উভয় পাশে ডেল টি রয়েছে, সো আমরা ডেল টি বাদ চলে দিই, তাহলে হবে 2 বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। এটিকে আমরা আরেকটা সমীকরণ ধরবো, সেটা হচ্ছে 3 নং হয়েছে, 4 নং সমীকরণ ধরি আর কি। এখন আমরা আয়তন প্রসারণ এর ক্ষেত্রে পাই এখন আমাদের আলফা এবং বিটা পাইছি। এখন হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু, আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে হচ্ছে গামা ইজ ইকুয়াল টু ডেল ভি বা v1 ইন্টু ডেল টি। প্রতিটা সূত্র দিয়ে ডেল টি আমাদের কমন। এখন দেখো এটাকে আগের মতোই সমাধান করব। এখানে হচ্ছে আমরা ডেল ভি আনবো ইজ ইকুয়াল টু, এই দুটোর গুণ করে দেব আলফা ইন্টু v1 ডেল টি। এখন এটা আছে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু গামা v1 ডেল টি। এটার আমরা কি করব, v2 ইজ ইকুয়াল টু, এপাশে মাইনাস আছে v1, এপাশে প্লাস গামা v1 ডেল টি। এখন v2 কে আমরা হচ্ছে রাখি v1 কমন যদি নেই, 1 প্লাস গামা ডেল টি। এটাকে আমরা হচ্ছে 5 নং সমীকরণ ধরবো, v5 নং। এখন আমরা দেখো আমরা যে 1 নং সমীকরণ পাইছিলাম সেটাকে আমরা 1 নংকে এখন ঘন করব। আমাদের 1 নং সমীকরণটা কি ছিল আবার একটু দেখে নিই। 1 নং সমীকরণটা ছিল হচ্ছে a2, তাহলে হচ্ছে L2 কিউব ইজ ইকুয়াল টু L1 কিউব ইন্টু 1 প্লাস আলফা ডেল টি হোল কিউব। এটা উভয় পক্ষকে গণ করতে হবে। এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হয়, এখানে L2 কিউব ইজ ইকুয়াল টু L1। এখন এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে, আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3, এটার সূত্র আমরা এখানে লিখবো, এখন গণ করে পাই। আচ্ছা দেখো 1 যদি কিউব করা হয় তাহলে 1 প্লাস a হচ্ছে এটা a ধরবা, এটা b। তারপরে হচ্ছে 3 ইন্টু a ইন্টু a স্কোয়ার হবে, স্কোয়ার ইন্টু b সমান আলফা ডেল টি প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার হবে, b স্কোয়ার কি আলফা ডেল টি হোল স্কোয়ার প্লাস b কিউব, মানে
আলফা ডেল টি হোল কিউব। এখন এটা সমান আমরা কি লিখতে পারি, বা L2 কিউব ইজ ইকুয়াল টু L1 কিউব, এটা 1 প্লাস এটা হচ্ছে 3 আলফা ডেল টি। এখানে এতটুকু হবে কারণ আমরা জানি এই যে এটার মান খুবই সামান্য। এখানে সাইড নোট দিয়ে লিখে দিবা হচ্ছে ডেল আলফা ডেল টি স্কোয়ার এবং আলফা ডেল টি কিউব এর মান খুবই সামান্য, এই জন্য একে বাদ দিয়ে পাই, এটুকু সাইড নোট দিয়ে লিখে দিবা তাহলে হবে। এখন এটাকে হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে সরি আগে সমীকরণ ধরবো না কারণ আমাদের আরেকটা কাজ রয়েছে। এখন দেখো আমরা আগে কি পাইছি, আমরা ঘনবস্তুর ক্ষেত্রে আমরা জানি যে এখানে হচ্ছে b ইজ ইকুয়াল টু এল কিউব হবে। সো এখানে L2 কিউব ইজ ইকুয়াল টু V2 ইজ ইকুয়াল টু V1, মানে L1 কিউব ইজ ইকুয়াল টু V1। এখন 1 প্লাস 3 আলফা ডেল টি। এখন দেখো এটাকে একটা সমীকরণ ধরবো, সেটা হচ্ছে আমরা অলরেডি 5টা সমীকরণ ধরে নিয়েছি, এটা হচ্ছে 6 নং সমীকরণ। যখন যেটা লাগবে সেটা সমীকরণ নেব, সমীকরণ দেখে ভয়ের কিছু নেই। সো এখন দেখো তাহলে আমরা হচ্ছে 5 এবং 6 নং সমীকরণ হতে পাই। এই যে হচ্ছে 5 নং সমীকরণের b আর 6 নং সমীকরণের b যেহেতু সমান, লিখব 5 ও 6 নং হতে 5 ও 6 নং হতে V1 1 প্লাস গামা ডেল টি ইজ ইকুয়াল টু 1 প্লাস, সরি এখানে V1 আছে, 1 প্লাস 3 আলফা ডেল টি। সমাধান করে দেবো এখন। 1 প্লাস গামা ডেল টি ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 আলফা ডেল টি, 1 বাদ দেবো পাশ থেকে, গামা ডেল টি ইজ ইকুয়াল টু 3 আলফা ডেল টি, ডেল টি যদি কাটা যায় তাহলে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। এটা হচ্ছে সরি এটা তো 6 নং সমীকরণ। এটা হচ্ছে 7 নং সমীকরণ দাও, VII 7 নং সমীকরণ। এখন আমরা দেখো এখানে হচ্ছে আমরা বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা পাইছি, মানে প্রতিটা আমরা 4 নং সমীকরণে পাই বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, এটা হচ্ছে 4 নং সমীকরণে পাই। আবার লিখে নেই 4 নং, আবার এখানে আমরা পাই কি, এটা হচ্ছে 7 নং সমীকরণ। এখন কি করব, আমরা হচ্ছে 4 নং, আমাদের এখানে যেভাবে হোক দুইটা মিলাইতে হবে আর কি। সো এখানটা হচ্ছে গুণ করে মিলাবো আমরা। 7 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই V3I 1 2, 7 নংকে 2 দ্বারা গুণ করে পাই। এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে কি 2 গামা ইজ ইকুয়াল টু 6 আলফা। এটাকে ধরে আবার 8 নং সমীকরণ। এখন আবার আরেকটা সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে 4 নং সমীকরণ। 4 নংকে 3 দ্বারা গুণ করে পাই।
যদি 3 দ্বারা গুণ করে তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে বিটার সাথে 3 গুণ করলে 3 বিটা, 3 বিটা এবং হচ্ছে 2 আলফার সাথে গুণ করলে 6 আলফা। এটা আমরা 9 নং সমীকরণ ধরব, আচ্ছা আই এক্স। এখন দেখো এখানেও 6x, এখানেও 6x সমান, সো আমরা কি লিখতে পারি, এই সমীকরণটিকে আমরা লিখতে পারি, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। অতএব ভি 1 2 3 ও আই এক্স 8 ও 9 নং হতে পারে সমীকরণ হতে পায় 6 আলফা ইজ ইকুয়াল টু এই 6 আলফা সমান 3 বিটা। আবার এই 3 বিট আবার হচ্ছে 6 আলফা সমান লিখতে পারি 2 গামা। এটা হচ্ছে অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে বলছিল, যদি সেটা আবার একটু দেখি, বলছিল যে আলফা গামা এবং বিটার মধ্যে সম্পর্ক দেখো যা প্রচলিত অর্থ বহন করে। প্রতিকূল অর্থাৎ প্রতিকূল প্রচলিত অর্থ বহন করে। প্রমাণিত। এতটুকু আমাদের ছিল। এটা হচ্ছে জাস্ট কয়েকটা স্টেপে মনে রাখবা, তাহলে খুব সহজ হবে। এই প্রমাণটা হচ্ছে প্রতিটা পরীক্ষায় আসে, মানে খুব কমন বলতে পারো, বই খুলে দেখতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।